প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব নারীদের মাসিক বন্ধ হওয়ার পরবর্তী সময়ে যেসব সমস্যা হয় সে নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন গাইনি অ্যান্ড অবস বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার আফরোজা খানম 1966 সালের ডিসেম্বরে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এর গাইনি অঙ্কোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ম্যাডাম, একজন নারীর জীবনে অনেকগুলি পর্যায়ে আসে, তার মধ্যে সন্তান ধারণে সক্ষম এমন যে রিপ্রোডাক্টিভ এজ বলি আমরা, সেটা একটা সময়, তার আগের শিশু কৈশোর বয়সের আরেকটা সময়, এবং এই সন্তান জন্ম দেওয়ার যে সক্ষমতা সেটা চলে যাওয়ার পরে যেটাকে মাসিক বন্ধ হয়ে যায়, যে আমরা সহজ ভাষায় যদি বলি সেরকম একটা পর্যায়ে। তো সব নারীকেই যেহেতু এই পর্যায়গুলি পার হতে হয় এবং এক একটা পর্যায়ে তার শারীরিক এবং মানসিক এক এক রকমের পরিবর্তন আসে, এই পরিবর্তন ঘটতে গিয়ে কিছু কিছু সমস্যাও তিনি ফেস করেন। তো এই মাসিক বন্ধ হওয়া পরবর্তী জীবনে আমাদের নারীরা কি সমস্যা কমনলি ফেস করেন, কি সমস্যা নিয়ে আসেন আপনাদের কাছে? সমস্যাটা মাসিক বন্ধ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। একটা মেয়ে যখন 12 বছর 13 বছরে পা দেয়, তখন ঠিক যেমনিভাবে তার মাসিকটা শুরু হয়, ঠিক তেমনিভাবেই তার মাসিকটাও একদিন বন্ধ হয়ে যায়। আগে দেখা যেত যে 40-42 বছরে অনেকের মেনোপজ হয়ে যেত, এখন কিন্তু আমাদের দেশে মেনোপজাল এজটা একটু বেড়েছে, যেমন 50 বা 51 বছর বয়সে বন্ধ হয়ে যায়। তবে এই চেঞ্জটা কিন্তু হঠাৎ করে একদিনেই আসে না। আমাদের কাছে রোগীরা আসে ঠিকই, প্রি মেনোপজাল, আমরা আগে বলি যে প্রি মেনোপজ, মাসিক বন্ধ হওয়ার আগের থেকে তার কিছু সাইন সিমটম শুরু হয়ে যায় অনেকে, এইটাই কন্টিনিউ করে পরবর্তীতে। তো এই ম্যাক্সিমাম আমাদের কাছে যেটা আসে, পেশেন্ট এসে কমপ্লেইন করে যে ম্যাডাম রান্নাঘরে ঢুকতে পারি না, ভীষণ গরম লাগে, রান্না করতে পারি না, রান্নাঘরে যেতে পারি না, ভীষণ গরম লাগে, এটা 1 নাম্বার কমপ্লেইন। 2 নাম্বার কমপ্লেইন যে ভীষণ অবসাদ লাগে, শরীরটা ভালো লাগে না, একটা ক্লান্তি কাজ করে, মনে হয় না যে আগে যত কাজ করতে পারতাম এখন মনে হয় যেন করতে পারছি না, একটা টায়ার্ডনেস এটা লাগে। 3 নাম্বার কমপ্লেইন করে, এটা অবশ্য আমাদের দেশের মেয়েরা একটু আর্লিই করে, যেমন তার হাতে পায়ে জয়েন্টগুলো ব্যথা হয়, জয়েন্ট পেইন, ভীষণ একটা ব্যথা, আমি কাজ করতে পারছি না। আরেকটা হয়, মহিলারা কমপ্লেইন করে যে ওজন বেড়ে যাচ্ছে, হেভি হয়ে যায় মেনোপজের পরে, যে ওজনটা কমাতে পারছি না, একই সাথে তার পাটাও ব্যথা থাকে, ওই সময় সে হাঁটতেও পারছে না, কাজেই তার নর্মালি যে অ্যাক্টিভিটিস এগুলো করতেও সমস্যা হচ্ছে। আরেকটা কমপ্লেইন করে যে রাত্রে ঘুম আসে না, বা ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল, তারপরে আমি ঘুমাতে পারছি না, বা ভীষণ ঘেমে যাচ্ছি, ঘুমটা আসছে না। তো এই কমপ্লেইনগুলো নিয়ে বেশি আসে আমাদের কাছে। আর তার সঙ্গে মানসিক অস্থিরতা, তো যেহেতু এই সমস্যাগুলি হচ্ছে, একটা মানুষের ঘুম না হলে বা সে কাজ করতে তার অবসাদ লাগলে অবশ্যই সে আসবে। এই সমস্যাগুলি একটা শারীরবৃত্তিক পরিবর্তন, ফিজিওলজিক্যাল চেঞ্জ, এটা তো হবেই, তারপরও হঠাৎ করে এই পরিবর্তন তো হঠাৎ হচ্ছে না, আপনি বলছেন ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরেই কিন্তু সেটা অ্যাডাপ্টেড না হয়ে এই প্রবলেমগুলি দেখা দিচ্ছে কেন? প্রবলেমগুলো দেখা দেয় এটাও শারীরিক কারণে, এবং তার দেখা যায় একটা মেয়ের যখন তার রিপ্রোডাক্টিভ এজে থাকে, তার তো হরমোনগুলো কাজ করে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কাজ করে, হঠাৎ করেই তার শরীর থেকে এগুলো বন্ধ হয়ে যায়, কেন ওভারির ফাংশন যখনই বন্ধ হয়ে যায়, ওভারির থেকে তো হরমোন আসে, এই হরমোনগুলো আসার যে বন্ধ হয়ে যায়, সেই কারণেই এই প্রবলেমগুলো হতে থাকে। হলে দেখা যায় যে তার ওই হট ফ্লাশ যেটা হয় আমরা বলি, এটা হতে থাকে, তবে হট ফ্লাশটা বন্ধ হয়ে যায়, সাধারণত দেখা যায় যে 2-4 বছর 5 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। তার জন্য একটা কাউন্সেলিং দরকার, সবাইকে একটা কাউন্সেলিং করা উচিত যে না, এই বয়সের সাথে সাথে আমাদের এরকম হবে। তবে যেটা আমাদের মনে হয় যে অ্যাক্টিভিটিস যেটা, যেমন অনেকে শরীরটা ভারী হয়ে যায় বেশি, ডাক্তাররা সোজা বলে দেয় যে আপনি আপনার ওজন কন্ট্রোল করেন, তাহলেই আপনার হাঁটু ব্যথাটা চলে যাবে, বা আপনি আরও বেশি অ্যাক্টিভ হয়ে যান। এটা আসলে বলা যত সোজা,
করাটা তত কঠিন, কারণ এই সময় ফ্যাট ডিপোজিশন হয়, অনেকেরই দেখা যায় মানে ডিপোজিশন হওয়ার কারণেই তার শরীরটা ভারী হচ্ছে। এই কারণে আবার জয়েন্টগুলো যেটা হয় বা বোনসগুলো ইস্ট্রোজেনের অভাবে তার ওগুলো পাতলা হতে থাকে, আমরা বলি যে ক্ষয়ে যেতে থাকে, অস্টিওপোরোসিস, হ্যাঁ হ্যাঁ, হাড়ের ক্ষয়রোগ হয়। এই জন্য আমরা আগের থেকে বলে দিই যে আপনি দুধ খাবেন, মিল্ক প্রোডাক্ট খেতে বলি। কেউ দুধ খেতে না পারলে সে দই খাবে বা ছানা খাবে, ক্যালসিয়াম জাতীয় ফুডগুলো খাবে। আর ওজনটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা বলি যে আপনি ফ্যাটি ফুডটা চেঞ্জ করবেন, কারণ এই মেনোপজের সময় আরেকটা জিনিস হয়, অনেকে ফ্যাটি ফুডের প্রতি যাদের প্রবণতা আছে এই সময় দেখা যায় কিন্তু অনেকের হাইপারটেনশন হয় এবং হার্ট ডিজিজের, যেমন পুরুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের টেন্ডেন্সিটা বেশি থাকে, মহিলাদেরও কিন্তু মেনোপজের পরে ওই টেন্ডেন্সিটা বেড়ে যায়, মানে ওই সময় পুরুষ মহিলা সমান, মোটামুটি রেশিওটা সমান হয়ে যায়। তো একটু সচেতন থাকলেই যে না আমি ফ্যাটি ফুডটা খাবো না, ফ্যাট ফ্রি মিল্ক খাবো বা ক্যালসিয়াম খাবো। আর রেগুলার একটা চেক আপ, আসলে আমাদের দেশে এই চেক আপটা একেবারেই নাই, যেটা অন্যান্য দেশে চেক আপের সিস্টেমটা আছে। রেগুলার চেক আপ মানে কি? এদের কতদিন পর পর চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং আপনারা রুটিন চেক আপের মধ্যে কি কি দেখে থাকেন? না, রুটিন চেক আপের মধ্যে তার ওজন, তার ব্লাড প্রেশার, তার ব্লাডের কিছু যেমন লিপিড প্রোফাইল, তার এই সময় আমরা ইচ্ছা করলে একদম হোল বডি একটা চেক আপ, একটা আলট্রাসোনো, যে তার অন্য কোনো চেঞ্জ আছে কি না। আর এই সময় কিন্তু আরেকটা জিনিস অনেকে খেয়াল করে না, কারণ আমাদের দেশে পোস্ট মেনোপজাল সবাই, নানি দাদি মা, ওনাদেরকে অনেকে কিন্তু খোঁজ খবর নেয় না যে মা তুমি কেমন আছো বা নানি তুমি কেমন আছো, তোমার অন্য কোনো শারীরিক প্রবলেম হচ্ছে কিনা। একই সাথে কিন্তু আমি বলবো যে এই সময় তার পারভেজাইনাল ডিসচার্জ হচ্ছে কিনা বা পারভেজাইনাল ব্লিডিং আছে কিনা, এই কথাটা সে কাউকে বলতে পারে না, কিন্তু তাকে জিজ্ঞেস করতে হবে। পারভেজাইনাল ডিসচার্জ বা ব্লিডিং হলেই যে ক্যান্সার হয়ে যাচ্ছে তা কিন্তু না, অন্য কোনো কারণেও তো হতে পারে, তার ইনফেকশন হতে পারে। সাধারণত কি কি কারণে হয় এবং এটা কতটা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত? যেটা আপনি বলছিলেন যে তার তো মেনোপজের পরে সময় নরমালি হওয়ার কথা না, তখন হঠাৎ হলো, এটা তো আনইউজুয়াল কিছু হলেই সেখানে অ্যাটেনশন দিতেই হবে, অবশ্যই দিতে হবে। কি কি কারণে কমনলি এবং কতখানি গুরুতর হতে পারে এটা? এটা একদম হচ্ছে যে যেহেতু ইস্ট্রোজেনের অভাব থাকে, তার এখানে ভ্যাজাইনাইটিস হতে পারে, এন্ডোমেট্রিয়াইটিস হতে পারে, কিন্তু যেহেতু তার এই বয়সে অত্যধিক ডিসচার্জ হবে না বা ব্লিডিং হওয়ার কথা না, সেখানে ব্লিডিং যদি হয় তাহলে আমার মনে হয় এটা একদম গুরুত্বের সাথেই দেখা উচিত। সেটা তখন ডাক্তার দেখে বলবে যে আদৌ তার চেঞ্জ কি আছে কিনা বা তার কোনো প্রবলেম আছে কিনা, বা প্রবলেম নাই, এটা অল্প চিকিৎসায় ভালো হবে নাকি পরবর্তী চিকিৎসা আরও লাগবে। কিন্তু এটা আমি জাস্ট গুরুত্ব দিতে বলছি এই জন্য যে দেয় না, মানুষ বসে থাকে বাসায়, কিছু পরিবর্তন যেগুলো স্বাভাবিক পরিবর্তন, এগুলো যেগুলো হচ্ছে এগুলো বলতে হবে, আর যেগুলো একটু অ্যাবনর্মাল আমি বলেছি সেগুলো হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এখন আসি যে স্বাভাবিক পরিবর্তন যেগুলো হচ্ছে, একটু ব্যথা হতে পারে বা কান গরম হয়ে যায়, গরম বেশি লাগে, তো অত্যধিক যখন হয় তখন আমরা হরমোনাল ট্রিটমেন্ট পেশেন্টদেরকে দিয়ে দিই। এই বিষয়টি আপনি ধরো রেগুলার চেক আপ করলেন, এরকম সমস্যা হলো, কিন্তু তার তো কষ্ট হচ্ছে, কষ্টটা তো শুধু কাউন্সিলিং করে কমবে না, এই কষ্টটা কমানোর জন্য আপনি খাবারদার মেডিসিনাল ট্রিটমেন্ট কি করে থাকেন? মেডিসিনাল ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, আমরা হরমোনাল ট্রিটমেন্ট এই ক্ষেত্রে দিয়ে দিই। তবে যাদের ক্ষেত্রে মেনোপজের আরেকটা কথা বলা হয়নি, অনেকের তো সার্জিক্যাল মেনোপজও হয়ে থাকে, তাই না? অনেক অল্প বয়সেও কোনো কারণে তার জরায়ুটা ফেলে দিতে হলো বা ওভারি ফেলে দিতে হলো, তাদের ক্ষেত্রে তো আমরা যদি অল্প বয়সে হয়ে থাকে তাদের তো আমরা হরমোন ট্রিটমেন্ট আজকাল দিয়েই দিই, কারণ না হলে সে কষ্ট পাবে। আর বেসিক্যালি যদি কারো মেনোপজ হয়েই যায় তখন অতিরিক্ত কষ্ট সহ্য না করে আমরা লাগলে ট্রিটমেন্টে চলে যাই, বেশি কষ্টকর দেয়, এবং তার সাথে কাউন্সেলিং তো আছেই। মানে কষ্ট করে এটা সহ্য করার প্রয়োজন নাই, এর যে এখন যথার্থ চিকিৎসা আছে, তাকে সময় চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসা দিলে এই সমস্যা দূর করা সম্ভব, কাউন্সেলিং করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নারীদের মাসিক বন্ধ হওয়ার পরে তাদের যে সব সমস্যা হতে পারে তার থেকে উত্তরণের উপায় কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন।
আজকে আমরা দেখাবো বাইসেপের একটা মুভমেন্ট, যে মুভমেন্টের কারণে আমরা যেটা বলি যে বাইসেপের যে টেনিস বল যে ইফেক্টটা হয়, মানে বাইসেপের ভিজিবিলিটি দেখলে মনে হবে যে একটা বলের মতো একটা রাউন্ড শেপ চলে আসে, ওই শেপটা আনার জন্য যে এক্সারসাইজটা সেটা আমরা দেখাবো। এর আগেও আমরা করেছিলাম, দেখিয়েছিলাম, সেটা দেখেছিলাম আমরা ডাম্বেলের মাধ্যমে। ডাম্বেলের মাধ্যমে যে জিনিসটা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি ডাম্বেলটা ইউজ করেন, আপনি যেহেতু এটা মানে ম্যাসিভনেস আনতে হবে, যেহেতু ডাম্বেলে বেশি ওয়েট নেওয়া যায় না, ম্যাসিভনেসটা ওই পরিমাণ আসে না। কিন্তু আপনি যদি বারবেলটা ইউজ করেন তাহলে আপনার ম্যাসিভনেসটা বেশি আছে। রিজনটা হচ্ছে আপনি বারবেলের ডাম্বেলের চেয়ে বেশি ওয়েট হ্যান্ডেল করতে পারবেন। এখন দেখবেন যে কীভাবে এই এক্সারসাইজটা করতে হয়। ওকে, নর্মাল একটা ডাম্বেল নেবেন, খেয়াল করবেন যে আমরা যেটা আগে বলেছিলাম যে নি এবং এলবো সেম ইয়েতে রাখবেন, অ্যালাইনমেন্টে রাখবেন। ওকে, গো ডাউন, গো আপ, গো ডাউন, গো আপ। যখন উপরে যাবে 2 সেকেন্ড কিন্তু পজ না করলে স্কুইজিংটা হবে না। গো ডাউন, ডাউনের সময় যতটুকু নিচে আপনি নামাতে পারেন, কারণ নামালে পরে জিনিসটা স্ট্রেচিং হবে। গো আপ, কারণ স্ট্রেচিং এবং কন্ট্রাকশন যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনার মাসেল ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না। যদি শুধু কন্ট্রাকশন হয় তাহলে মাসেলটা ছোট হয়ে যাবে, আর যদি শুধু হয় মানে স্ট্রেচিং হয় তাহলে মাসেলটা বাড়বে, কিন্তু একটা লুজনেস ভাব থাকবে, টাইটনেস ভাবটা আসবে না। ওকে, গো ডাউন, গো আপ, গো ডাউন, গো আপ। ওকে, গোটা থাকুন। ওকে, খেয়াল করে দেখেন। ওকে, আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে কারণে এটাকে আমরা বেসিক মুভমেন্টের ভিতরে নিয়ে আসিনি, রিজনটা হচ্ছে যখন আমরা বারবেলটা ইউজ করবেন তখন ওয়েটটা কিন্তু আপনাকে বেশি নিতে হবে। কিন্তু এখানে যে সমস্যাটা রয়ে যায় সেটা হচ্ছে, ওকে রাখো, সমস্যাটা হচ্ছে যখন করছিল তখন খেয়াল করে দেখবেন যে পিছনে এটা কিন্তু একটা স্ট্রেন পড়ে, যেটা ডাম্বেলে পড়বে না। এই জন্য যারা অ্যাডভান্স চলে গেছেন, আপনারা লেভেলে করছেন, তারা শুধুমাত্র ডাম্বেলের পরিবর্তে আপনারা বারবেল ইউজ করবেন। কিন্তু ইনিশিয়ালি কেউ কখনো ডাম্বেলটা আপনি করবেন না। এতে হবে কি আপনার বাইসেপ করতে গিয়ে, ডেভেলপ করতে গিয়ে আপনার যেটা হবে লোয়ার ব্যাকে একটা ইনজুরি হবে, অথবা আপার ব্যাকে একটা ইনজুরি হবে। সুতরাং যদি আপনার টোটাল ফিটনেস না থাকে তাহলে কখনোই আপনি বারবেল নিয়ে করবেন না, আপনি ইয়েতে যাবেন না, সবসময় ডাম্বেল দিয়ে করবেন। কিন্তু ডাম্বেলতে করার সময় একটা সময় দেখা যায় যে ওই যে টেনিস বলের যে ইফেক্টটা এটা আসছে কিন্তু খুব ছোট অবস্থায় থাকে, তখন ওইটাকে ম্যাসিভনেস আনার জন্য যারা অলরেডি মানে এক্সপিরিয়েন্স যারা আছে, ওয়েট ট্রেনার আছে, তারা এই বারবেলটাকে যদি আপনারা ইনক্লুড করেন তাহলে আপনার বাইসেপের ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। প্রিয় দর্শক, আমাদের শরীরের কোনো অংশ হঠাৎ কেটে গেল এবং ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, এই সময় চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে আমরা কি করতে পারি? চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। হঠাৎ কাটাছেঁড়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে রক্তপাতটি কি বেশি হচ্ছে নাকি কম। যদি কম হয় সেক্ষেত্রে আমরা যদি একটু চাপ দিয়ে ধরি, সেটা হতে পারে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বা তুলা বা পরিষ্কার কাপড় দিয়ে, সেক্ষেত্রে রক্তপাত বন্ধ হয়ে যেতে পারে। আর বেশি রক্তপাত হলে সেক্ষেত্রে আমাদের রক্তনালী ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু সেক্ষেত্রে আমাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রক্তপাত যে জায়গা থেকে হচ্ছে সে জায়গায় নড়াচড়া বন্ধ করতে হবে, ওই জায়গাটাকে এলিভেট করতে হবে, উঁচিয়ে ধরতে হবে, সেটা যেন হৃৎপিণ্ডের লেভেলের উপরে থাকে। সেটা পায়ে হলে সেটাকে উঁচিয়ে রাখতে হবে, হাত হলে হাত তুলে রাখতে হবে। চাপ দিলাম, হাত এলিভেট করলাম। এবার হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে ওখানে ব্যান্ডেজ করা যেতে পারে। বেশি রক্তপাত হলে টর্নিকেট মানে হচ্ছে কোনো ফিতা বা দড়ি বা স্যালাইনের নল এগুলো দিয়ে বেঁধে দিলে রক্তপাত কমে যেতে পারে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রয়োজন হলে, রক্তপাত বন্ধ না হলে ওখানে নিয়ে যেতে হবে, ওখানে সার্জিক্যাল অপশন থাকে। আর আমাদের দিক থেকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যদি রক্তপাত সহজে বন্ধ না হয়, সেটা হতে পারে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে, হতে পারে যারা স্টেরয়েড বা এই জাতীয় কিছু ঔষধ সেবন করেন, হতে পারে অন্যান্য কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এরকম কিছু রোগের ক্ষেত্রেও, সেসব ক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর মনে রাখতে হবে যদি টিটানাসের টিকা দেয়া না থাকে সেক্ষেত্রে TIG টিকা নিতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। অতিরিক্ত মদ পানে খাদ্যনালী ও লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ে। স্তন ও মলাশয় ক্যান্সারের সঙ্গেও মদ পানের অভ্যাসের সম্ভাব্য যোগাযোগ রয়েছে। ক্যান্সারের কবল থেকে বাঁচতে হলে মদ পানের অভ্যাস থাকলে তা ছেড়ে দেয়াই হবে উত্তম। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠান এই ঠিকানায়।
প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, অ্যাবর্শনটা, এটা যেটাকে বলা হয় বাংলায় গর্ভপাত, এটা দেখা যায় যে একটা মায়ের বাচ্চা আসার পরে সেই প্রেগনেন্সিটা কন্টিনিউ করে না, ব্লিডিং হয়ে যায়, বাচ্চাটা নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা অ্যাবর্শন বলি আর কি। তো এই অ্যাবর্শনের আবার কয়েকটা ভাগ আছে, যেমন প্রথমেই বলে নিই আমরা যে থ্রেটেন্ড অ্যাবর্শন বলে একটা টাইপ আছে। এটাতে দেখা যায় যে মারা প্রেগনেন্সির পরে কমপ্লেন করে যে তাদের পারভাজিনাল ব্লিডিং হচ্ছে, কিন্তু এটা আমরা পেশেন্টকে হিস্ট্রি নিয়ে ক্লিনিক্যাল এক্সামিনেশন করি এবং সাথে কিছু ইনভেস্টিগেশন, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো একটা আলট্রাসোনোগ্রাফি। এটা করে আমরা অ্যাসেস করি যে কি অবস্থায় আছে প্রেগনেন্সিটা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।